বন্ধুরা, এই জায়গায় রাখা বাঁশের কুঞ্চিগুলো আমি ওই মল ট্যাঙ্কির উপর রেখে দিলাম। আর এই দেখো, ওই বাঁশের ঝাড়ের সব কুঞ্চিগুলোও আমি এনে এনে এই এক জায়গায় ওই মল ট্যাঙ্কির উপরে রেখে দিলাম। আর ভাবছি এই জায়গাটায় আমি শাক সবজির চাষ করব। তাই আমি জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে সম্পূর্ণ জমিটা ভিজিয়ে তারপরে কুপিয়ে জমি তৈরি করতে হবে। তবে আজকে সময় নাই, আজকে আর পারা যাবে না। তবে আগামীকাল আমি কুপিয়ে বীজ এবং চারা লাগিয়ে দেবো। এই দেখো, সম্পূর্ণ জায়গাটা সুন্দর করে ভিজিয়ে দিয়েছি। বন্ধুরা, আজ আবার তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি ব্লগ। তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের পুরনো ঘরটির সামনে। তবে আজকে কিন্তু ওই ঘরে কাজ করব না। আজকে আমি নতুন ঘরের সাইডে কাজ করব। তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো। আর আরেকটি কথা তোমাদের বলবো ভাবছি, এই দেখো ছোট ছোট সবুজ গাছগুলো। তোমরা অনেকেই ভাবছো সুপারি গাছের চারা, কিন্তু আসলে কিন্তু ওটা সুপারি গাছ নয়। তোমাদের দেখাচ্ছি আমি। দেখো বন্ধুরা, এই গাছটি দেখতে সুপারি গাছের মতো, কিন্তু এটা কিন্তু সুপারি গাছের চারা নয়। এই দেখো, একসঙ্গে অনেকগুলো চারা আছে এর ভিতরে। এই দেখো, এই যে মোটা মোটা শিকড় রয়েছে, এই শিকড়গুলো হচ্ছে ঔষধের কাজে লাগবে। তা এগুলো তো বিরাট কাজ। এই দেখো, আমি ছিঁড়ে নিচ্ছি, এগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। আর এইটা অন্য জায়গায় লাগিয়ে রাখবো। শিকড়গুলো আমি ধুয়ে হাতে নিয়ে নিয়েছি। এটা আমি মাঝে মাঝেই খাই। এর থেকে 1 ইঞ্চি পরিমাণ আগা ভেঙে আমি এইভাবে মুখের ভিতর দিয়ে খাই। খেতেও খুব সুস্বাদ, অসুবিধা নেই। তবে এই গাছটার উপকার তোমাদের অল্প একটু আমি আজকে বলে যাব। এটা হচ্ছে আসলে শক্তিবর্ধক গাছ। এইটা নিয়মিত ব্যবহার করতে পারলে মানুষ দীর্ঘ জীবন লাভ করতে পারে। তবে ডিটেলসে আমি আজকে আর বলবো না। যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে অন্য একদিন বলবো। এটা খাওয়ার বহু রকম নিয়ম আছে। আমি সহজভাবে এই 1 ইঞ্চি পরিমাণ খাই মাঝে মাঝে। যাক, আজকে আর এই প্রসঙ্গ করব না। আজকে আমি অন্য কাজে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো। বন্ধুরা, জমিটা গতকালের ভিজানো, তাই আজকে বেশ সুন্দর জো হয়ে গেছে। তাই আমি এখন ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নেব। তারপর কোদাল কুপিয়ে মাটিটাকে আলগা করব। তারপর ছাই এবং সুফলা সার মাটিতে বুনে দিয়ে কোদাল দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেব। তারপর বীজ এবং চারা লাগিয়ে দিয়ে আবার একটু হালকা করে জলের ছিটে দিয়ে দেবো। ব্যাস, আমার কাজ কমপ্লিট। বন্ধুরা, এই জায়গার হাফ জায়গাটায় তাছাড়া ওই যে বাঁশের কুঞ্চিগুলো এনে এইখান দিয়ে আনতে হবে এবং এখান বসে টুকরো করে জ্বালানি তৈরি করতে হবে। তাই একটু ফাঁকা থাকাই ভালো, সব দিক দিয়েই সুবিধা। এবার কোদাল দিয়ে কুপিয়ে মাটিটাকে সুন্দর করে নরম এবং আলগা করে দিতে হবে। আর দেখো, কোদালের কোপের শব্দ কি খস খস করে শব্দ হচ্ছে। তার মানে মাটির ভিতরে অনেক পাথর লুকিয়ে আছে। পাথর বাছতে হচ্ছে। পাথর না বাছলে পরে
চাষ করাও তো অসুবিধা। বন্ধুরা, কোদাল কোবানে খুব পরিশ্রম, তাই মাঝে মাঝে রেস্ট নিয়ে নিয়ে আমি কুবিয়ে ফেলছি। যদিও একটু বয়স হয়ে গেছে, কিন্তু অসুবিধা হয় না রেস্ট। দেখো, এবার জমির সাইডটা সোজা স্ট্রেট করে নিচ্ছি, যাতে সবজির যত্ন করতে একটু সুবিধা হয়। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমি এত এনার্জি পাই কোথায়। না না, মোটেই চিন্তা করো না, আমি আজকে আদা জল খেয়েই কিন্তু লেগেছি। দেখো, সামনে একটা গর্ত করা আছে লম্বা করে, ওখানে আমি আজকে এই তালমুলি ঔষধি গাছটা লাগাবো। কেননা ওই কলের ওই ধারে যে জায়গায় লাগানো আছে ওই জায়গাটা জল ফল দেওয়া হয় না। এই দিকে লাগালে জল ফলে সবজিতে জল দেবো, সেই সঙ্গে জলও দেওয়া হয়ে যাবে। আর এই গাছটা অবশ্যই রক্ষা করার দরকার আছে। একটু গর্ত করে দোপ করে লাগিয়ে দিলাম, যাতে জলের টান না পড়ে, কখনো জলের অভাবে শুকিয়ে না যায়। যাই হোক, পরপর 4টে গাছ আমি লাগিয়ে দেব, তারপরে আমি সবজির জমিটা তৈরি করব। কথায় আছে, কষ্ট করলেই কেষ্ট মেলে, আর বসে থাকলে কর্জ বাড়ে। কর্জ অর্থাৎ ঋণ। যে লোক বসে খেতে চায় সেই লোক ঋণে ঋণে জর্জরিত হয়ে যাবে। দেখো বন্ধুরা, ধন্বন্তরী ভেষজ এই তালমুলি গাছটি আমি যত্ন করে 4টি গাছ এখানে লাগিয়ে দিলাম, এবং 1 বালতি জল দিয়ে দিলাম। আরও এক প্লাস্টিকের ঢপ আছে, ওই ঢপটাও জল দিয়ে দিলাম। জল একটু বেশি দিয়ে দিলাম, কেননা অনেক দিন থাকবে, ঠান্ডা থাকবে, শুকিয়ে আমার চারাটা মরে না যায়। এখন দেখছো মাটির ঢেলাগুলো, সাইডে যে মাটির ঢেলাগুলো রয়েছে ওইগুলো পিটিয়ে একটু নরম করে বসিয়ে দিচ্ছি, যাতে বৃষ্টি ফিষ্টির সময় ওটা ভেঙে না পড়ে যায়, যেটা মাটিটা বাঁধা থাকে। যাই হোক, আপাতত মাটির কাজ আমার শেষ। সার বীজ বাড়িতে নেই, বীজ সারের জন্য বাতকুলে হাটে যেতে হবে, তাই আগে হাটের থেকে আসি, তারপর আবার কাজ করা যাবে। বন্ধুরা, বীজ সারের জন্য একটু বাতকুলে হাটে যাওয়ার দরকার, কিন্তু দুঃখের বিষয় আমাদের মোটর সাইকেলটা নষ্ট হয়ে গেছে, গ্যারেজে পাঠিয়ে দিয়েছি। ওই দেখো, এখানেও নেই। এখন বাধ্য হয়ে আমাকে টোটো বা অটোতে করে যেতে হবে, তাই অন্য টুকিটাকি একটু বাজার, আর সেই সঙ্গে এই বীজ সার, সবজির চারা, লঙ্কা বেগুনের চারা, এই সমস্ত আনতে হবে। তাই এখন আমি যাচ্ছি বাতকুল্লা। চলো দেখি কি কি বীজ পাওয়া যায়। বন্ধুরা, অটোতে উঠে বসলাম, অটোতে করেই আজকে যাব, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, এই যে এইটাই হচ্ছে বীজের দোকান। এই দোকান থেকে আমি লাউ কুমড়োর বীজ নেব। আর এইটা হচ্ছে চারার দোকান, বেগুনের চারা এবং লঙ্কার চারা এই দোকান থেকে নেব। তবে আজকে অনেক চারা ওঠে নাই, খুব কমই উঠেছে চারা, এবং চারার অবস্থা খুব ভালো না। তবুও আমার সামান্য চারা নেব, এখান থেকেই নিয়ে যাব। বন্ধুরা, বাতকুলার হাটের থেকে আমি চারা, বীজ, সার সব নিয়ে চলে এসেছি, এবং সঙ্গে অন্যান্য বাজারও নিয়ে এসেছি। এখন কোদাল দিয়ে মাটির সঙ্গে সারটা মিশিয়ে দিয়ে আমি সমস্ত বীজ এবং চারা লাগিয়ে দেবো। তোমরা চারা এবং বীজের সঙ্গে তোমাদের পরিচয় করে দিচ্ছি। এগুলো হচ্ছে কুমড়ো, লাউ, ভেন্ডি এবং পুঁইয়ের বীজ। আর এবার দেখবে বেগুনের চারা এবং লঙ্কার চারা। বড়গুলো বেগুনের চারা, আর ছোটোগুলো হচ্ছে লঙ্কার চারা। হ্যাঁ, অনেকেই চেনো, অনেকেই হয়তো চেনো না, দেখে নাও বীজ চারাগুলো। এবার তোমরা কাজ দেখতে থাকো এবং আমার মুখে কবিতা শুনতে থাকো। নিরেন কোদালে আলগা মাটি, সবজির মাটি তৈরি খাঁটি। জল সারে মাটি সরস, চাষ করিব পুঁই ঢেঁড়স। লাগাবো আরও লাউ কুমড়ো,
খেলে হয় স্বভাব নম্র, সবজি তুলবো তরতাজা, খাইব ঘন্ট তেলে ভাজা। জোগাড় থাকলে চিংড়ি চুনো, অনেক মজা সকলে যেন। লাউ কুমড়ো গাছটি লতা, থালার মতো দেখতে পাতা। এই শাকটি দারুণ খেতে, ডালে কিংবা সিদ্ধ ভাতে। ডগা বেরোবে গোছা গোছা, বানিয়ে দেব বাঁশের মাচা। বেরাবে ঘুরে চারি কোলে, ফুল ফল থাকবে ঝুলে। ঝুলবে যখন সারি সারি, দেখতে অতি সুন্দর বাহারি। ঘরের সবজি টাটকা গন্ধ, খেলে মনে খোশ আনন্দ। ঢেঁড়সকে কেহ ভেন্ডি বলো, দধি টমায় জমবে ভালো। বেগুন পড়িলে ইলিশ মাছে, এমন জুটি কোথায় আছে। পুইয়ের মজা আলু পেঁয়াজে, চমৎকার হয় ডালের মাঝে। সবজির মান নয়কো নিচু, ডিম মাংসের চাইতেও উঁচু। সঠিক বীজ সূর্যের আলো, শাক সবজি ফলবে ভালো। চাষির কাজ মাটি ধুলো, তাইতে মোরা দেখতে কালো। কৃষ্ণ কালো কোকিল কালো, কালোর মধ্যেই থাকে আলো। আছে অনেক সুন্দর যারা, মনটা তাদের নোংরায় ভরা। করে তারা অনেক ঢঙ্গি, চিনবে দেখে মুখের ভঙ্গি। দেবনাথ তুমি জ্ঞানের খনি, সত্যই সকলের নয়নমণি। এবার আসি ফিরবো আবার, তোমরাই আমার শক্তির আধার। নমস্কার সকলকে। বন্ধুরা দেখো, লাউয়ের থানা তৈরি করলাম। এবার এই যে থানাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কুমড়োর থানা। এইটাতে আমি কুমড়ো লাগাচ্ছি। আর আগের যে থানাটা, ওইটা আমি লাউ লাগিয়েছি। 5টা করে, প্রতি থানায় 5টা করে বীজ দিয়েছি। হয়তো একটা বেরোবে না, 2টো পোকায় কেটে দেবে, আর তো 3টে থাকবে। এই জন্য একটু বেশি বেশি করে দিলাম। এই এক একটা থানায় 2টো বা 3টে গাছ যদি থাকে না, তাহলেই জাংরাতে জায়গা দিয়ে পারা যাবে না। এই দেখো, যে সারটি তোমাদের দেখালাম, এইটা হচ্ছে সুফলা সার। এইবার দেখো, সুফলা সার ছিটিয়ে দিচ্ছি। আর ওই সাদা সাদা দেখছো না, ওইটা ছাই ছিটিয়ে দিয়েছি আগেই। এইবার সুফলার সারটা সুন্দর করে এবং সমানভাবে সব জায়গা ছিটিয়ে দেবো। 2 কেজি সুফলা এনেছি এইটুকু জায়গার জন্য। একটু সবজি তো, একটু সার একটু বেশি দেওয়ার দরকার। দেখো, সব সার ছিটিয়ে দিয়েছি। বন্ধুরা, সার ছিটানো হয়ে গেলে এবার আমি পা দিয়ে একটু ঘষে সমান করে, তারপরে কোদাল দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবো। ওই দেখো, আমি কোদাল দিয়ে কুপিয়ে মাটির সঙ্গে সার এবং ছাই মিশিয়ে দিচ্ছি। দেখো, এদিকে হয়ে গেছে। এবার ওই মাথায় আছে, ওইটাও আমি মিশিয়ে দেবো। সারটা উপরে থাকলে হাওয়ায় উড়ে যায়, ওই জন্য মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং জলে আস্তে আস্তে মাটির সঙ্গে একবারে শোষণ হয়ে যাবে। হয়ে গেছে, কোবানো হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি বেগুনের চারা এবং লঙ্কার চারা লাগাবো। তবে বেগুনের চারা রোদে ঢলে যাবে, এই জন্য আমি ইট দিয়ে বেগুনের চারার উপরে ছাওয়া ব্যবস্থা করব। এই জন্য ইট পাতাচ্ছি। এরপর কাঠ পেতে দেবো, এর নিচে আমি বেগুনের চারা লাগাবো। ওই দেখো, জল এনেছি। এবার বেগুনের চারা ওই যে রাখলাম কাঠের উপরে। এবার আমি একটা একটা করে গোটা 10 বেগুনের চারা এই জায়গায় লাগাবো। আর বেগুনের চারা লাগাতে হলে আমাদের একটা সতর্কতার ব্যাপারও আছে, কেননা আমাদের দেশে হনুমানের উৎপাত খুব। বেগুন কুশির থেকে আরম্ভ করবে, যতদিন বেগুন থাকবে হনুমান পিছনে লেগেই থাকবে। সুতরাং এই জায়গাটা যাতে ঘিরে দেওয়া যায় লোহার জাল ফাল দিয়ে, সেই জন্য আমি বেগুনের চারা কটা এক জায়গায় কাছাকাছি লাগালাম। দেখো বন্ধুরা, খুব শখ আশা করে লাগাচ্ছি।
ফসল যে ফলবেই বা ঘরে আসবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কথায় আছে, আশায় চাষা বাঁধে ঘর, বিনা বিঘ্নে লক্ষ্মীর বর। যদি কোনো বিঘ্ন না হয় তবেই লক্ষ্মীতে চাষার ঘর ভরবে, তা না হলে কিন্তু মুশকিল। যাই হোক, দেখছো কাঠ তক্তা দিয়ে বেগুনের চারাগুলো ঢেকে দিচ্ছি যাতে ছাওয়া থাকে, রোদ না লাগে। তবে লঙ্কার চারা যে জায়গা লাগাচ্ছি দেখতেই পাচ্ছ ওই জায়গা ছাওয়া আছে, সুতরাং ঢাকাঢাকির কোনো প্রশ্ন নেই। আর এমনিও লঙ্কার চারা বেশি ঢলে না, ছোট ছোট চারা তো ওগুলো বেশ তরতাজাই থাকে। সুতরাং বেগুনের চারা লাগিয়ে দিয়ে সব কটাতে জল দিয়ে দিয়েছি। এইবার লঙ্কার চারা কটা লাগিয়েও জল দিয়ে দেবো। বেগুনের চারাও 10টা লাগিয়েছি, 10টা এনেছি, 10টাই লাগিয়েছি। আর লঙ্কার চারাও আমি 10টাই লাগাবো। বেশি লাগিয়ে কি দরকার, আমাদের এই 10টা গাছে যদি লঙ্কা হয় না বা বেগুন হয় না, আমাদের কিন্তু তরকারি আর কেনা লাগে না। বন্ধুরা, দেখেছো হয়তো তোমরা কেউ কেউ, গত বছর আমাদের 4টে গাছ ছিল, তাতে 4টে গাছে হনুমানে তো খেয়েছেই, তারপরেও আমরা বহু বেগুন খেয়েছি, বহু। আমাদের বেগুন সেই বছর গত বছর হয়তো বেগুন আমাদের বাজার থেকে কিনতেই হয়নি। দেখো বন্ধুরা, এবার লাগাচ্ছি হচ্ছে পুঁইয়ের পুঁইয়ের বীজ। পুঁইয়ের বীজ অনেকগুলো বীজ এনেছি, তবে সব বীজ লাগবে না বোধ হয়। পুঁইয়ের বীজটা ওইখান দিয়ে লাগিয়ে যাচ্ছি একবার আইলের পাশ দিয়ে একদম পুঁইয়ের বীজ ওই মাথা পর্যন্ত লাগিয়ে যাব। আর বড় হলে ওই পুঁইটাই যে সাইডে জায়গা রাখলাম না, দেখতেছো বালতি রয়েছে যে জায়গাটায়, ওই জায়গাটা ফাঁকা থাকবে। ওই সব পুঁই এই ফাঁকা জায়গাটায় এসে ইচ্ছামতো জায়গা পাবে, ঘুরে বেড়াবে। এবং এই জায়গাটা সার ঠিক মতন, যত্ন ঠিক মতন পেলে না, এই জায়গাটায় ওই পুঁইকে জায়গা দেওয়া যাবে না। যদি তৈরি হয়, ভগবানের ইচ্ছা থাকে, তাহলে তোমরা দেখতে পারবে কীরকম হয়। আর লাউ কুমড়োর জন্য আমি মাচা করব। ওই আমাদের যে লাউ কুমড়ো যে থানাগুলো করেছি না, ওর সামনে অর্থাৎ পশ্চিম সাইডে যে ঘাট জঙ্গল রয়েছে, ওইখানে আমি বাঁশ দিয়ে কুঞ্চি দিয়ে আর কি মাচা করে দেবো। ওইখানে ওই ভিতরের দিকে চলে যাবে লাউ কুমড়োর মাচা। ও অনেকখানি জায়গা পাবে, ও ওদিকে ঘুরবে আর পুঁই গাছ এদিকে ঘুরবে। পুঁই গাছ ঘুরবে হচ্ছে পূর্ব দিকে, আর লাউ কুমড়ো গাছ ঘুরে বেড়াবে হচ্ছে পশ্চিম দিকে। তার মানে যখন সবজিটা হবে ফুল, তখন দেখা যায় বিরাট একটা জায়গা, বড় একটা মাঠ। বন্ধুরা, এখন যে জায়গাটায় আমি বীজ লাগাচ্ছি ওইগুলো হচ্ছে ভেন্ডি বা ঢেঁড়সের বীজ। এই জায়গাটা ভেন্ডি লাগানো হয়ে গেছে। এখন দেখো পাইপ দিয়ে হালকা করে একটা জলের ছিট দিয়ে দিচ্ছি, যাতে জোটা থাকতে থাকতে সব বীজগুলো বেরিয়ে যায়। সব বীজ একসঙ্গে যাতে যদি জল কম থাকে তাহলে কিন্তু জো পাবে না আর বীজগুলো ফেটে বেরোতে পারবে না। তাই সব জায়গায় আবার জল দিয়ে দিলাম। ব্যাস, এবার আমার কাজ শেষ। বন্ধুরা, এই যে বীজ লাগালাম না, এর মধ্যে লাউ কুমড়ো এবং ভেন্ডি ও 5-7 দিনের ভিতর বেরিয়ে যাবে, কিন্তু পুঁই কিন্তু অনেক দেরিতে বেরোবে, হয়তো 15 দিন 20 দিন পরও লেগে যেতে পারে, কেন ওটা খুব শক্ত বীজ, ওর ভিতর অঙ্কুর বেরোতে অনেক সময় নেয়। বন্ধুরা, এবার আমার ডিউটি শেষ। এবার আমি হাত পা ধুয়ে ঈশ্বরের নামে একটা নমস্কার করে তার ভরসায় আমি রেখে আমি ঘরে যাব। বন্ধুরা, অনেক বাধা বিপত্তির পর তোমাদের সামনে ব্লগ আনতে একটু দেরি হয়ে গেল, মানিয়ে নিও। এখানেই শেষ করছি। সবাইকে ভালোবাসা জানিয়ে আমি ইতি টানছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার রইল। বাই।
আর একটা দুঃসংবাদ তোমাদের জানাতেই হচ্ছে, গতকাল আমার এক জ্যাঠার ছেলে পরলোক গমন করেছেন। আর তাই আমরা সকলে ব্যথিত, মর্মাহত এবং শোকাহত। আসুন আমরা সকলে আমার ওই দাদার পরলোকগামী আত্মার শান্তি কামনা করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।